আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 এবং 26 সালের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আজকে আমাদের পড়ালেখার পক্ষ থেকে 60 দিন ব্যাপী যে ক্লাস ছিল সেই ক্লাসের ভূগোলের দ্বিতীয় ক্লাস, এবং আজকের ক্লাসে আমরা হাজির হয়েছি ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন অধ্যায়ের পর্বত এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে। আশা করি তোমরা যেখান থেকে আমার ক্লাস শুনছো এবং সবকিছু আমার ক্লাস এবং সবকিছু বোঝা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে জানাও, এবং কে কোন জায়গা থেকে আমাদের আজকের ক্লাসে জয়েন করেছো একটু কমেন্টে তোমরা জানিয়ে দাও যে সবকিছু ঠিক আছে কিনা। এবং আজকে আমরা আলোচনা করব যে পৃথিবীর গঠন অধ্যায়ের মধ্যে পর্বত এবং বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের কিন্তু আলোচনা। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করেছি যে পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন রয়েছে এবং পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মধ্যে যে তিনটা বৈশিষ্ট্য ছিল, তিনটা শ্রেণী বিভাগ ছিল, যে কেন্দ্রমণ্ডল ছিল, অষ্টমমণ্ডল ছিল এবং গুরুমণ্ডল ছিল। এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব পৃথিবীর যে বহিস্থ গঠন রয়েছে, পৃথিবীর বহিস্থ গঠনের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ পর্বত। আমরা এই গত প্রথম ক্লাসে আলোচনা কিন্তু করেছিলাম যে পৃথিবীতে যে অভ্যন্তরীণ গঠনের পরে বহিস্থ যে গঠন রয়েছে, এই গঠনে যে মালভূমি রয়েছে, সমভূমি রয়েছে এবং পর্বত রয়েছে। কিন্তু আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি পরিমাণে যেখান থেকে কোশ্চিন হয় সেই জায়গা থেকেই কিন্তু আজকের ক্লাস আমরা আলোচনা করছি। এবং আমার ক্লাসে তোমরা যারা আছো আশা করি তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে এবং তোমার বন্ধুদের আজকের ক্লাসে জয়েন করার সুযোগ করে দাও। দেখি আজকের ক্লাসে তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছো। ওকে, আমি দেখতে পাচ্ছি সুমাইয়া আক্তার, ঋতু জয়েন করেছো, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। এবং আজকের ক্লাসে আমরা কিন্তু আলোচনা করব ভূগোল বিষয়ে। ওকে, রাশেদ দেখছি, রাশেদ জয়েন করেছো। জাকিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়েন করেছো। ওকে, ফরহাদ কবির জয়েন করেছো। ওকে, দেখতে পাচ্ছি জাকিয়া খন্দকার। ওকে, ঠিক আছে। মিথিল আক্তার জয়েন করেছো। ওকে, তাহলে তোমরা অনেকে জয়েন করেছো। আমরা তাহলে মূল বিষয়ে এখন আলোচনা করি। তাহলে আমাদের যেহেতু আজকের টপিক দেখো আমরা ঠিক করেছি যে এই যে পর্বতের শ্রেণী বিভাগ, যে পাঁচপুকুরে যে পর্বত রয়েছে, পৃথিবীতে কিভাবে পর্বত সৃষ্টি হয় এবং এই পর্বতগুলো পাঁচ প্রকারের যে বৈশিষ্ট্য আছে সেগুলো দেখবো। এবং তারপরে দেখবো যে বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিভাবে রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি যে এই যে পর্বতের যে বিষয়গুলো, ওকে ওকে তাহলে পর্বত বলতে এক কথায় কি বোঝায়। এন্ড পর্বতের আগে এইটা আমরা জানি যে পৃথিবীর যে বাইরের একটা গঠন রয়েছে, বাইরের এই অবস্থানকে কিন্তু আমরা তিনটা উপায়ে ভাগ করতে পারি। কয়টা উপায়ে ভাগ করতে পারি? তিনটা উপায়ে কিন্তু ভাগ করতে পারি। ওকে, তোমরা এই চিত্র দেখে বুঝতে পারছো যে আমাদের বর্তমান পৃথিবীতে এই ধরনের ভূমিরূপ রয়েছে। কি কি রয়েছে? যে সমুদ্র রয়েছে এবং তারপরে এটা হচ্ছে সমভূমি রয়েছে। আমরা কিন্তু সমভূমি এবং সমভূমি থেকে কিছুটা উঁচু খাসখাসা বিশিষ্ট আরেকটা ভূমি রয়েছে, এটা হচ্ছে মালভূমি। আমরা মালভূমি সম্পর্কে কিন্তু জেনেছি। এবং তারপরে আরেকটা ভূমি রয়েছে যে পর্বত আর কি, আরেকটা কি রয়েছে?
পর্বত। এখন বিষয়টা হচ্ছে পর্বত এবং পাহাড়ের ভিতরে কিছু পার্থক্য বা এই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু রয়েছে। এখন আমাদের মেইন আলোচনা বিষয় হচ্ছে পর্বত নিয়ে। এখন পর্বত কিভাবে সৃষ্টি হয় এটা কিন্তু আগে প্রথম আমাদের জানা বিষয়। এখন পর্বত বলতে কি বোঝায়? যখন আমরা ভূমির রূপগুলো সম্পর্কে আলোচনা করি আমরা সবসময় বলবো যে সমুদ্র সমতল থেকে। তাহলে পর্বত কাকে বলে এইটা যদি আমরা দেখি, এটা হচ্ছে যে অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট ভূমিরূপকে পর্বত বলে। পর্বত কাকে বলে? অতি উচ্চ অতি উচ্চ সুবিস্তৃত খাড়া ঢাল বিশিষ্ট এক ধরনের ভূমিরূপকে বলা হয় বা শিলা স্তূপকে বলা হয় পর্বত। তাহলে পর্বত যে একটা উঁচু খাড়া এবং ঢাল বিশিষ্ট, এগুলোকে পর্বত বলছি। এখন এই পর্বতের উচ্চতা কতটুকু হতে পারে এইটা কিন্তু মেইন বিষয়। এখন উচ্চতা এটা প্রায় 2000 ফুট। পর্বতের উচ্চতা কত ফুট? প্রায় 2000 ফুট উচ্চতা কিন্তু হয়ে থাকে। মানে এই সমুদ্র সমতল থেকে শুরু করে একদম উঁচু পর্যন্ত পর্বতের গঠন প্রায় 2000 ফুট পর্যন্ত উঁচু হলো তাকে আমরা পর্বত বলবো। এখন পৃথিবীতে এই যে পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে এইটাও কিন্তু একটা দেখার বিষয়। আমরা যখন যে প্রথম ক্লাস করেছিলাম সেই ক্লাসে কিন্তু দেখেছি পৃথিবীতে এই অভ্যন্তর গঠনগুলো কিভাবে হয়েছে। এর ভিতরে যে অশ্মমণ্ডল ছিল এর একদম নিচে এই যে অ্যাস্ট্রোস্ফিয়ার একটা স্তর ছিল, এই স্তরে তোমার কিন্তু পিচ্ছিল্য কারক এক ধরনের পাতলা স্তর রয়েছে, ওকে বলা হয় অ্যাস্ট্রোস্ফিয়ার স্তর। এই স্তরের উপর পৃথিবীতে যে আমরা পাতগুলো দেখি, যে 7টি বড় বড় প্লেট রয়েছে, এই প্লেটগুলো কিন্তু ওই স্তরের উপরে ভাসছে। এই পাতগুলোর আবার 3 উপায়ে চলাচল করে, প্রতিসারী, অভিসারী বা পরিবর্তনশীল পাত। এই পাতগুলোর চলাচলের সময় পৃথিবীতে একটা সময় কি হয় যে তোমার এই ভূমিগুলো ভাসগ্রস্ত হয়। ভাস কিভাবে হয়? কারণ পাতগুলোর যখন সংঘর্ষ হয় দেন সেই সময় কিন্তু এই ধরনের পর্বতের কিন্তু সৃষ্টি হয়। তোমরা জেনে থাকবা পৃথিবী যখন জ্বলন্ত বাষ্পপিণ্ড ছিল এবং একটা সময় তাপগুলো বিকিরণ করে এই বর্তমান ভূমিরূপ আমরা পেয়েছি। দেন এই ভূমিরূপটা কিন্তু আবার একটা প্যানজিয়া নামক ভূখণ্ড ছিল। এই প্যানজিয়া ভূখণ্ড আস্তে আস্তে করে ভূমিগুলো কি করেছে? বিস্তৃতি লাভ করেছে। এই বিস্তৃতি লাভ করতে করতে এই যে ভূমি একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যখন ধাক্কা লাগে তখন কি হয়? দুমড়ে মুচড়ে যায় না? ঠিক একইভাবে পর্বত সৃষ্টি হওয়ার সময়ও কিন্তু এইভাবে সৃষ্টি হয়েছে। এখন এইগুলো আলোচনা আমরা আরেকটু সামনে গেলে ক্লিয়ার হব। তার আগে আমরা জানি পৃথিবীতে আমরা এ পর্যন্ত 5টা পর্বত সম্পর্কে ধারণা রাখি। কয়টা পর্বত সম্পর্কে ধারণা রাখবো? 5টা পর্বত সম্পর্কে। এর প্রথম অংশটা হচ্ছে ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত। এখন ভঙ্গিল পর্বত বা ভাগ বিশিষ্ট পর্বত, এগুলোর আমরা আলাদা আলাদা আলোচনা কিন্তু করব, ঠিক আছে? তারপর হচ্ছে আগ্নেয় পর্বত। কি পর্বত? আগ্নেয় পর্বত বা এটাকে আবার বলা হয় সঞ্চয়জাত পর্বত। এটাকে বলা হয় আবার সঞ্চয়জাত পর্বত। 3 নম্বরটা হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। চ্যুতি স্তূপ পর্বত। 4 নম্বরটা হচ্ছে ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত। 5 নম্বরটা হচ্ছে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। তাহলে তোমরা আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো যে আমরা পৃথিবীতে 5 ধরনের পর্বত সম্পর্কে জানতে পারি। এর প্রথমটা হচ্ছে ভঙ্গিল পর্বত বা ভাস পর্বত। দ্বিতীয় অংশটা হচ্ছে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। তৃতীয়টা হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। চতুর্থটা হচ্ছে ল্যাকোলিথ পর্বত। পঞ্চমটা হচ্ছে তোমার ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। তাহলে আমরা এই 5 প্রকারের পর্বতের আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পর্কে এখন জানবো।
এখন এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু যদি আমরা নিয়ে আসি, যে আমরা এখন দেখব ভৌমগিল পর্বত। কি দেখব? যে ভৌমগিল পর্বত সম্পর্কে এখন দেখব। আচ্ছা, এই যে ভৌমগিল পর্বত নামকরণ করার একটা উদ্দেশ্য রয়েছে না? মানে এটাকে কেন ভৌমগিল পর্বত বলা হচ্ছে? একটা বিষয় মনে রাখবা, যে পৃথিবী ওই যে প্যানজিয়া নামক যে অংশ ছিল, প্যানজিয়া থেকে আস্তে আস্তে প্লেট গুলোর সংঘর্ষের ফলে যে তোমার বিস্তৃতিগুলো লাভ করছে, বর্তমান ভূমিরূপে আমরা দেখতে পাই। এইটার ফলে ঠিক একটা সময় এই আন্তঃক্রিয়ার ফলে পৃথিবীর মধ্যে এক ধরনের শিলার উপস্থিতি লক্ষ্য করা যায়। কি উপস্থিতি লক্ষ্য করা যায়? শিলা। সেই শিলাটা হচ্ছে তিন প্রকারের শিলা রয়েছে। একটা হচ্ছে পাললিক শিলা, একটা আগ্নেয় শিলা, আরেকটা রূপান্তরিত শিলা। আমরা ভৌমগিল পর্বত, আগ্নেয়জাত পর্বত এইগুলো বোঝার ক্ষেত্রে একটু শিলা সম্পর্কেও ধারণা রাখবো। এখন শিলাগুলো কি কি রয়েছে? পাললিক শিলা, পাললিক শিলা, আগ্নেয় শিলা। ওকে, তোমরা এইগুলো সম্পর্কে জানো, তবে এই টপিকসটা বোঝানোর জন্য আমাকে এইগুলো সম্পর্কেও তোমাদের হচ্ছে রূপান্তরিত। তাহলে এই যে বিষয় দেখো, পৃথিবীতে এই যে ভূমির পরিবর্তনের ফলে পাললিক বলতে কি বোঝায়? যে জীবজন্তু, এই যে গাছ রয়েছে, গাছের গুলি, এইগুলো সমস্ত বিষয়গুলো মাটির নিচে যখন জমা পড়ে, ওইগুলো একত্রে পৃথিবীতে যখন এই সংঘর্ষের ফলে ভাঁজ বিশিষ্ট কোনো একটা ভূমিরূপের সৃষ্টি করে, তখনই কিন্তু সেটা ভৌমগিল পর্বত হয়। আর পৃথিবীতে সবচেয়ে বড় বড় যে পর্বতগুলো সৃষ্টি হয়েছে, এইগুলো সবই এই ভৌমগিল পর্বত। এখন ভৌমগিল পর্বতটা কিভাবে হয়? দেখো, এটা অধিকাংশ এইভাবে কিন্তু ভাঁজ বিশিষ্ট আকারে কিন্তু এই পর্বতগুলো কিন্তু সৃষ্টি হতে থাকে। এগুলো হচ্ছে এক একটা শৃঙ্গ, ঠিক আছে? দেখো, ভৌমগিল পর্বত কোনো একটা একক পর্বত না। পর্বত বলতে বোঝায় অনেকগুলো পর্বতের দ্বারা কিন্তু এগুলো সৃষ্টি করা হয়। এখন ভৌমগিল পর্বতের যদি উদাহরণ বলি, কোনগুলো রয়েছে? আমাদের এশিয়াতে সবচেয়ে বড় পর্বতের নাম কি? এশিয়াতে সবচেয়ে বড় পর্বতের নাম কি? তোমাদের কমেন্ট আমি একটু পড়ি, যে অনেক সময় তোমাদের কমেন্ট পড়া হয়নি। ওকে, তারপরে গোপালগঞ্জ থেকে রয়েছে লিংকন, তারপরে অন্তরা রয়েছে ঢাকা থেকে, আব্দুর রশিদ রয়েছে মানিকগঞ্জ থেকে, ওকে, আরাফাত সিলেট, ওকে, ময়মনসিংহ, সব জায়গায় থেকে কিন্তু তোমরা আছো। ওকে, এটি ভাঁজ বিশিষ্ট। ওকে, তোমরা অনেকেই উত্তর করার চেষ্টা করতেছো। মাউন্ট এভারেস্ট। ওকে, রাশেদ বলছে মাউন্ট এভারেস্ট মানে সবচেয়ে এশিয়াতে যে বড় যে রয়েছে, আমি এভাবে লিখি এশিয়ার, যে এগুলো সবই কিন্তু আমরা ভৌমগিল পর্বতের কথা বলছি। এশিয়ার হচ্ছে হিমালয় পর্বত, তাই তো? এশিয়ার হিমালয় পর্বত। এখন ইউরোপের কি পর্বত আছে? দেখো, এই প্রধান প্রধান যে মহাদেশগুলো রয়েছে, এই মহাদেশগুলোর মধ্যে এই ভৌমগিল পর্বত কিন্তু রয়েছে। ইউরোপে কোন পর্বত? ইউরোপে আল্পস নাকি আন্দিস? বলো, ইউরোপে কি? ইউরোপে, ওকে, তোমরা সব এই এশিয়ার হিমালয় পর্বত এটা একটা ভৌমগিল পর্বত, কারণ ভৌমগিল পর্বত কিন্তু এইভাবে ভাগ বিশিষ্ট হয়ে আছে। এর প্রধান উপাদান কি রয়েছে? পাললিক শিলা, পাললিক শিলা কিন্তু রয়েছে। তাহলে পাললিক যদি শিলা থাকে, এর মধ্যে অবশ্যই জীবাশ্ম জ্বালানি পাওয়া যাবে। জীবাশ্ম জ্বালানি কোনগুলা? ওই যে গাছের গুলি থেকে কয়লা হয়, প্রাকৃতিক গ্যাস হয়, তেল হয়, এগুলো থেকে রয়েছে। তাহলে এগুলোতে কি কি রয়েছে? জীবাশ্ম জ্বালানি কিন্তু রয়েছে, তাই না? জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় আর কি। এগুলো সবই ভৌমগিল পর্বতের উদাহরণ। তাহলে ইউরোপে কোন পর্বত রয়েছে?
আল্পস নাকি আন্দিজ? ওকে, ইউরোপে হচ্ছে আল্পস রয়েছে। ওকে, আমেরিকায় কি পর্বত রয়েছে? আমেরিকায় কি পর্বত? হ্যাঁ দেখি, আমেরিকায় কি পর্বত রয়েছে? আমেরিকা হচ্ছে রকি পর্বত রয়েছে। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তারপরে তোমার দক্ষিণ আমেরিকায় কি রয়েছে? ল্যাটিন আমেরিকা এক কথায় আর কি। আন্দিজ পর্বত। ওকে, তাহলে দেখো পৃথিবীতে আমরা প্রধান প্রধান যে পর্বতগুলো দেখি, এই পর্বতগুলো কিন্তু এই আমাদের ভূমগিল পর্বতগুলোর মধ্যে রয়েছে। কারণ এই ভূমগিল পর্বতের মধ্যে এই যে পাললিক শিলা রয়েছে, আমি যেগুলো এত সময় বলছি, তোমরা যখন এই পর্বতের বৈশিষ্ট্য লিখবা, সব কিছুই কিন্তু বৈশিষ্ট্য। তাহলে দেখিয়ে দিই কিরকম। প্রথমে ভূমগিল পর্বতের সংজ্ঞা দিয়েছি, ভূমগিল পর্বতের ভিতরে পাললিক শিলার গঠন সম্পর্কে বলেছি, ভূমগিল পর্বত কিভাবে সৃষ্টি হয় সেগুলো দেখিয়েছি। ভূমগিল পর্বতের মধ্যে পাললিক শিলা থাকার কারণে একটা জীবাশ্ম জ্বালানি পাওয়া যায়, এটাও বলেছি। এই জন্য কিন্তু এই অঞ্চলে অনেকটা খনিজ সমৃদ্ধ। এবং পৃথিবীর প্রধান প্রধান এই যে ভূমগিল পর্বতগুলো রয়েছে, এশিয়ার হিমালয়, ইউরোপের আল্প, আমেরিকার রকি এবং ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকায় আন্দিজ পর্বত, এইগুলো কিন্তু হিমালয় পর্বতের বৈশিষ্ট্য। ঠিক আছে, ওকে। এখন আমরা পরবর্তী অংশতে দেখব যে আগ্নেয় পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। আচ্ছা, আমরা যে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের কথা বলছি, এখন এই আগ্নেয় বলতে কি বোঝায়? আমরা বললাম কি পৃথিবীতে কয় ধরনের শিলা রয়েছে? 3 ধরনের। প্রথমটা তো পাললিক শিলার কথা দেখলাম, এবং দ্বিতীয় পর্যায়ে যে আগ্নেয় পদার্থের যে কথাগুলো বলছি, এই আগ্নেয় পদার্থটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের মধ্যে যে ম্যাগমা গুলো রয়েছে, এই ম্যাগমা গুলোই কিন্তু গলিত আকারে কিন্তু এই অবস্থায় আছে। এটা যখন পৃথিবীতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে ভূ অভ্যন্তর থেকে এই গলিত ম্যাগমা যখন বের হয়ে কোন একটা ভূমির সঞ্চিত বা স্তূপাকৃতির তৈরি করে, তখন তাকে আমরা বলবো আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতটা কি? পৃথিবীতে যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবে, কখন হবে? পৃথিবীর যে জায়গায় ভূমিটা ফাটল হবে, ঠিক সেই জায়গায় কিন্তু আগ্নেয়গিরির ফলে যখন কোনো ভূমিরূপটা সৃষ্টি হয়। কিরকম ভূমিরূপ? মনে করো ভূমিটা এরকম আছে, কিন্তু এই ভূমির মধ্যে এই ধরো ম্যাগমা কিন্তু এভাবে আছে, কিন্তু যদি এই স্থানটা যদি ফাটল হয় বা ভূমির শিলার গঠন যদি দুর্বল হয়, দেন কি হয়? এই গলিত ম্যাগমা গুলো কি হয়? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে এই স্থানে কিন্তু বের হতে থাকে। এই যে বের হওয়ার যে একটা প্রক্রিয়া, যে রাস্তা, এটা কিন্তু বলা হয় যে তোমার জ্বালামুখ। এটা কিন্তু জ্বালামুখ। এই জ্বালামুখ দিয়ে বের হয়ে যখন পৃথিবীতে এইভাবে সঞ্চয় করে, কোথায় সঞ্চয় করে? এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত যেখানে হয়েছে, এই স্থানে এই ম্যাগমাগুলো সঞ্চিত হয়ে একটা পর্বতের আকৃতি দান করে, তখন তাকে আমরা আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে থাকি। এখন তোমরা বলো যে পৃথিবীতে যে প্রধান কয়েকটি এই যে আমাদের আগ্নেয় পর্বতের নাম বলো। পৃথিবীতে প্রধান কয়েকটি আগ্নেয় পর্বতের নাম বলো। ওকে, রাশেদ আগে উত্তর করে দিচ্ছ। তোমরা যারা ক্লাসে আছো, আমি আশা করি যে সকলেই কিন্তু তোমরা উত্তর করার চেষ্টা করবা। কিন্তু এর ভিতরে যে আমরা যদি বৈশিষ্ট্যের কথা বলি, যে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের প্রধান বৈশিষ্ট্য, এটা কোন পর্বতের দ্বারা গঠিত? এটা কোন পর্বতের দ্বারা গঠিত, মানে কোন উপাদান এখানে রয়েছে? আগ্নেয় পদার্থ রয়েছে। প্রথমে কি রয়েছে? যে আগ্নেয় পদার্থ কিন্তু এর পরিমাণের এখানে সবচেয়ে বেশি, কারণ আগ্নেয় পদার্থ দিয়েই কিন্তু এই আগ্নেয়জাত পর্বত কিন্তু সৃষ্টি হয়।
তারপরে কি রয়েছে যে এই পর্বতের কি বৈশিষ্ট্য কি দেখছি আমরা, এটা কিন্তু এত বেশি উঁচু হয় না, এত বেশি উঁচু হয় না, মানে গম্বুজ আকৃতির মতো থাকে, বেশি উঁচু কিন্তু হয় না, অধিক উঁচু নয় আর কি, অধিক উঁচু নয়। তারপরে আমরা কি কি উদাহরণ দিতে পারি যে, এখন বলো যে এই আগ্নেয় পর্বতের প্রধান বৈশিষ্ট্য বা কোন অংশটা রয়েছে। এটা হচ্ছে তোমার ইতালির আছে না, যে সবচেয়ে জ্বলন্ত, মানে এখনো জ্বলন্ত আগ্নেয়গিরি রয়েছে, যেটা বলা হয় ইতালির ভিসুভিয়াস। ওকে, তাহলে একটা ওই কি আগ্নেয়তাপ পর্বতের একটা উদাহরণ কি ইতালির ভিসুভিয়াস রয়েছে, আর একটা কি আছে জাপানের, আরেকটা রয়েছে জাপানের আছে ফুজিয়ামা। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আগ্নেয় পর্বতের মধ্যে, ওকে তোমরা অনেকেই বলছো যে জেরিন তোমারটা ঠিক হয়েছে, মিথিলাটা ঠিক হয়েছে, ওকে সুসিরটা ঠিক হয়েছে, আরাফাত রহমান বলছে ফুজিয়ামা, হ্যাঁ কিলিমানজারো, ওকে ঠিক আছে। তাহলে আমাদের আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের এই দুইটা অংশ কিন্তু বেশি পরীক্ষায় এসে থাকে, যে ইতালির ভেসুভিয়াস এবং জাপানের ফুজিয়ামা। এই পর্বতের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে এটা একটু স্তূপ আকৃতির থাকে এবং একটা নির্দিষ্ট জ্বালামুখ দিয়ে কিন্তু এই পর্বতগুলো এই স্থানে কিন্তু সঞ্চয় সঞ্চয় হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা আগ্নেয়জাত পর্বত সম্পর্কে দেখলাম। এবার হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত, এটা আমরা কি দেখবো, চ্যুতি স্তূপ পর্বত। এখন এই যে চ্যুতি স্তূপের পর্বতের আগে একটা দৃশ্য তোমাদের দেখায় যে কিভাবে চ্যুতি স্তূপ পর্বত সৃষ্টি হয়। ধরো আমাদের এই একটা ভূমিরূপ, এই ভূমিরূপ কি হয় অনেক সময় এই প্লেট গুলোর চলাচল বা এই যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় এই স্থানে কি হয় যে ভঙ্গিল পর্বত যখন সৃষ্টি হয় তখন একটা অংশ হঠাৎ করে কি হয় যে দুই পাশ দিয়ে নিচে নামে, মানে কি এই অংশটা কি হয় তখন নিচে নামে আর কি, নিচে যখন চলে আসে এইভাবে তখন কি হয়, ঠিক মাছ মাছ বরাবর আর কি একটা উঁচু ভূমির সৃষ্টি হয়, তাই না। কি হয় যে মানে একদম ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় পৃথিবীতে যখন ঠিক মাঝ বরাবর এমন একটা চ্যুতি সৃষ্টি হয় যেটার ফলে দুই পাশ দিয়ে এই ভূমিরূপটা নিচে চলে আসে, আমরা ভূমিকম্পের মাধ্যমে কিন্তু এগুলো হয়, নিচে চলে আসে এবং এই মাঝ বরাবর একটা ভূমি পাওয়া যায়, যেটাকে বলা হয় হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত। এখন এই যে চ্যুতি স্তূপ পর্বত দেখে আমরা বলতেছি এইটা এত বেশি কিন্তু উঁচু না, তাই না, একদম এটা একটা গম্বুজ আকৃতিরই কিন্তু থাকে, গম্বুজ আকৃতি থাকে। এখন পৃথিবীতে প্রধান প্রধান বা চ্যুতি স্তূপ পর্বত কোনগুলো, এটা একটা গম্বুজ আকৃতির, ওকে। এখন বলো যে এই যে চ্যুতি স্তূপ পর্বত, এটাকে কোন পর্বত বলা হয়ে থাকে, বা কোন পর্বত হচ্ছে চ্যুতি স্তূপ পর্বত রয়েছে। ওকে তোমরা দেখি কমেন্ট করো যে চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ কোনগুলা। ওকে ভারতের বিন্ধ্যা, ওকে হ্যাঁ তোমরা দিতে থাকো। এর ভিতরে আমি লিখি যে তোমার যে পাকিস্তানের একটা লবণ পর্বত আছে, পাকিস্তানের লবণ পর্বত, ওকে পাকিস্তানের লবণ পর্বত আছে। আর কি কি আছে, যে ফ্রান্সের ভোজ পর্বত আছে, ফ্রান্সের ভোজ পর্বত আছে, তারপরে জার্মানির আছে ব্ল্যাক ফরেস্ট আছে,
ওকে ওকে, তাহলে আমরা যেটা দেখছি যে এই যে চতুস্তম পর্বতের উদাহরণগুলো হচ্ছে এইগুলো, যে পাকিস্তানের লবণ পর্বত, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এই পর্বতগুলো কিন্তু তোমার যে চতুস্তম পর্বতের উদাহরণ। ওকে, এরপরে আমরা দেখব যে ল্যাকোলিথ পর্বত। ল্যাকোলিথ পর্বত, ল্যাকোলিথ পর্বত আসলে আবার কেমন? ল্যাকোলিথ পর্বতটা হচ্ছে এই যে আমাদের আমরা যে তোমার আগ্নেয় পর্বত সম্পর্কে দেখলাম, ঠিক আগ্নেয় পর্বতের মতোই তোমার যখন এই ম্যাগমাগুলো আসলে এই ভূমিরূপ বা কঠিন শিলা, এখানে তো বিভিন্ন ধরনের শিলা থাকতে পারে, এই শিলাকে ভেদ করে অনেক সময় বের হতে পারে না, তখন কি হয়, শিলার চাপের কারণে এই স্থানে তোমার এইভাবে আর কি একটু গম্বুজ আকৃতি থাকে, কি থাকে, যে একটু গম্বুজ আকৃতির কিন্তু থাকে। ঠিক এইভাবে যখন কোনো একটা ভূমিরূপ আসলে সৃষ্টি হবে, তখন তাকে আমরা কি কোন ধরনেরই বলবো? দেখো এইভাবে আর কি এটা বের হবে না, আগ্নেয় মানে তোমার আগ্নেয় পর্বতটা কি হয়, এই শিলাগুলো এইটাকে ভেদ করে বের হয়ে এখানে সঞ্চিত হয়, কিন্তু এখানে কঠিন শিলা থাকার কারণে এই স্থানে ল্যাকোলিথ পর্বতের এই অংশটা কিন্তু বের হতে পারে না, এটা মোস আকৃতির অবস্থানে থাকে এবং এটা এইভাবে কিন্তু একটা দৃশ্য ধারণ করে। ঠিক আছে, তাহলে ল্যাকোলিথ পর্বতের উদাহরণ কোনটা? ল্যাকোলিথ পর্বত উদাহরণ কোনটা? ওকে, তোমাদের এটা হচ্ছে প্রথম পত্র, ভূগোল প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন। পৃথিবীর গঠন অধ্যায়ের মধ্যে পর্বত এবং বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। তাহলে এইগুলো দেখলাম, এখন ল্যাকোলিথ পর্বতের উদাহরণ কোনটা সেটা বলো। হ্যাঁ, ব্ল্যাক হিলস আছে, হ্যাঁ ব্ল্যাক হিলস আছে, আর কি কি আছে? ব্ল্যাক হিলস আর কি? হেনরি পর্বত আছে, হ্যাঁ যুক্ত ইউএসএ হচ্ছে হেনরি পর্বত আছে। ওকে, তাহলে আমরা ল্যাকোলিথ পর্বত সম্পর্কে দেখলাম, এবার আমরা দেখি যে ক্ষয়জাত পর্বত। আচ্ছা, এই যে ক্ষয়জাত পর্বত আবার কি? ক্ষয়জাত পর্বত মানে তোমার পৃথিবীতে যে ভূপ্রাকৃতি আছে, এইগুলো যখন যান্ত্রিক উপায়ে যখন এইগুলো আসলে তোমার প্রাকৃতিক যে সূর্যতাপ, বায়ু প্রবাহ, এইগুলোর ফলে কি হয়, এই ভূমিরূপটা ক্ষয় হয়ে যায়, দেন তখন কি হয়, ধরো এইভাবে ভূমিরূপ গুলো আছে, এগুলো আছে কিন্তু তোমার সূর্যের তাপ বা অন্যান্য কারণে এই এই অংশটা কি হয়, তখন হচ্ছে এটা তোমার ক্ষয়প্রাপ্ত হয়ে এই অর্ধেক অন্য সাইডে কিন্তু এই শিলাটা কিন্তু কি হয়, যে অপসারিত হয়। তাহলে এই ধরনের যখন অবশিষ্ট হয়ে থাকবে নিচে একটা অংশ, এটা হচ্ছে আমরা ক্ষয়জাত ভূমিরূপ কিন্তু দেখব। এখন ক্ষয়জাত পর্বতের উদাহরণ কোনটা বলো? এই যে তোমার ক্ষয়জাত ব্ল্যাক হিলসটা হচ্ছে ক্ষয়জাতের, হ্যাঁ পশ্চিম ঘাট আছে এখানে। এখন এই যে ক্ষয়জাতের মধ্যে হচ্ছে তোমার ব্ল্যাক হিলস, ব্ল্যাক হিলস এর কথা বলছো না? এটা ক্ষয়জাত, পশ্চিম ঘাট আছে ভারতের। ওকে, আমরা এত সময় পর্যন্ত এই যে পৃথিবীতে যে পর্বতগুলো রয়েছে, এই পর্বতের কিন্তু বৈশিষ্ট্যগুলো সম্পর্কে দেখলাম। আমি যদি একবার দেখাই দিই তোমাদের পর্বতগুলো সম্পর্কে কি কি দেখলাম, তাহলে এই পর্বতের শ্রেণী বিভাগ, ভঙ্গিল পর্বতের এগুলো, তারপরে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বতের এগুলো, চতুস্তূপ পর্বত, তারপরে ল্যাকোলিথ পর্বত, ক্ষয়জাত পর্বত, এখানে শেষ করলাম। এইবার আমরা দেখবো যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো নিয়ে কি দেখবো, যে বাংলাদেশের ভূ বাংলাদেশের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এই স্থানে আসলে কোন কোন ভূমিরূপ আমরা দেখতে পাই। এই প্রথম অংশটা হচ্ছে এটা, যে এটা
সালে 1959 সালে বাংলাদেশের এই যে ভূপ্রকৃতি রয়েছে এইটার গঠন প্রকৃতি অনুযায়ী বিভক্ত করা হয়। আর এই বিভক্ত করা হয় প্রথমে তিনটা উপায়ে বিভক্ত করা হয়, তিনটা ভাগে কিন্তু বিভক্ত করা হয়। এটা কি কি রয়েছে, যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, আর আরাবাল্লিটা আছে, আরাবাল্লিটা আছে আর কি। এটা প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। ওকে, আমাদের এই যে ভূমিরূপের গুলো দেখছি যে বাংলাদেশের ভূমিরূপকে তিনটা অংশে বিভক্ত করা হয়, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমরা এই অংশগুলো এখন হচ্ছে আমরা কিন্তু এই অংশ এখন দেখব যে বাংলাদেশের একটা মানচিত্র দেখে আমরা বুঝতে পারবো যে কোথায় এই ভূমিরূপ গুলো রয়েছে। ঠিক আছে, ওকে, তোমরা যারা ক্লাসে আছো আশা করি ক্লাসটা শেয়ার করে দিবা, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুরাও কিন্তু এখান থেকে জানতে পারে। ওকে, বাংলাদেশি ম্যাপ। কি লিখলাম রে? ওকে, ওকে, আমাদের এই যে বাংলাদেশের ভূমিরূপের কথাগুলো বলছিলাম আমরা এত সময়, যে বাংলাদেশের এই যে বর্তমান ভূমিরূপ গুলো দেখছি এগুলো কি এখন এই পর্যন্ত এইভাবে কি ছিল, নাকি এর কোনো আরো বৈশিষ্ট্যগুলো ছিল? এগুলোর উপর ভিত্তি করে আমরা কয় প্রকারের ভূমিরূপ গুলো সম্পর্কে দেখেছি? তিন প্রকারের। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, পৃথিবীতে যখন এই পর্বতগুলো সৃষ্টি হয়, পর্বত যখন সৃষ্টি হয় তখন এই যে হিমালয় পর্বত যখন সৃষ্টি হয় তখন এই যে বাংলাদেশের এই পূর্ব সাইডে কি রয়েছে? আরাকান পর্বত আছে না? এখানে কি রয়েছে? আরাকান পর্বত, এখানে কিন্তু আরাকান পর্বত রয়েছে। আর ঠিক এই সাইডে সবই কিন্তু ইন্ডিয়া, তাই না?
এদিকে হচ্ছে ইন্ডিয়া, এবং এই যে রাজশাহী জেলা দেখতেছি না, রাজশাহী জেলা দিয়ে এখানে কিন্তু গঙ্গা এসেছে, তাই না? এটা গঙ্গা নদী রয়েছে। এই স্থান দিয়ে কুড়িগ্রাম জেলার এই এদিক দিয়ে কিন্তু কি রয়েছে, এখানে কিন্তু তোমার ব্রহ্মপুত্র রয়েছে। ওকে, এবং এই যে ভারতের ঠিক উত্তরে মানে বাংলাদেশের উত্তরে যে এখানে হিমালয় পর্বত রয়েছে, তাই না? তাহলে এই যে বিষয়গুলো যখন আমরা দেখব, তাহলে বাংলাদেশের যে বর্তমান ভূমিরূপ রয়েছে, বর্তমান ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয়েছে, এইগুলো দেখলে পরে কিন্তু বুঝতে পারবো। তাহলে প্রথম থেকে আসি, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কেন বাংলাদেশের পূর্ব সাইডে? এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ কেন বাংলাদেশের পূর্ব সাইডে, কেন পশ্চিম সাইডে নাই এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো, এইটারই বৈশিষ্ট্য এখন আমরা আলোচনা করব। একটা জিনিস খেয়াল করো যে এই যে হিমালয় পর্বত যখন সৃষ্টি হয়, কিন্তু তখন এই স্থানের বর্তমান যে ভূমিরূপ দেখছি এটা কিন্তু ছিল না। কিভাবে ছিল, যে এই দিকে মানে মায়ানমারের যে আরাকান পর্বত ছিল, এই পর্বতের সাথে সংঘর্ষ, এগুলোর ফলে ঠিক এই সাইডে কিন্তু ভূমিরূপ, এদিকে কিন্তু পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। ঠিক এই পাহাড়গুলো কোনগুলো রয়েছে, টারশিয়ারি যুগের পাহাড় বলতে এই যে চট্টগ্রামের পাহাড়, এগুলো যে চট্টগ্রামের যে পাহাড় আছে না, এই যে চট্টগ্রামের যে পাহাড় আছে, এই চট্টগ্রামের পাহাড়ের মধ্যে মানে কি কয়টা জেলা রয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। এই যে চট্টগ্রামের মধ্যে এই জেলাগুলো তখন কি হয় যে আরাকান পর্বতের সংস্পর্শে, মানে এটার মাধ্যমে এই স্থানে কিন্তু পর্বত সৃষ্টি হয়েছে। ওকে, তারপরে কি রয়েছে যে তোমার যে চট্টগ্রামের পাহাড় রয়েছে, এবং এই স্থানে ভারতের ত্রিপুরা রয়েছে। কি রয়েছে, ভারতের ত্রিপুরা রয়েছে। কিন্তু ত্রিপুরা তো ভারতের মধ্যে, কিন্তু ত্রিপুরার কিছু অংশ বাংলাদেশের মধ্যেও আছে, যে ত্রিপুরার পাহাড় কিন্তু এখানে নামকরণ করা হয়েছে। আবার এই যে টারশিয়ারি যুগের, আমি কি বলতেছি, টারশিয়ারি যুগের পাহাড় মানে বাংলাদেশে যে পাহাড়গুলো সৃষ্টি হয়েছে, সেই পাহাড়গুলোর অংশ এখন আলোচনা করছি। যে চট্টগ্রামের পাহাড়, ত্রিপুরার পাহাড়, এবং এই যে সিলেট এবং ছাতকের পাহাড়, কি যে সিলেট এবং ছাতকের পাহাড়। এখন এই বিষয়টা খেয়াল করো যে এই টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে এই যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন আছে, এই জেলাগুলোতে যে বান্দরবনে কিন্তু একদমই মায়ানমারের সাথে কিন্তু লাগানো, এই জন্য এই স্থানে কিন্তু সবচেয়ে বড় বড় যে পাহাড় পর্বত রয়েছে সেইগুলো কি কি পর্বত রয়েছে, যে কিউ ক্রাডং রয়েছে, তাজিং ডং রয়েছে, যে আমাদের সবচেয়ে বড় বড় যে পর্বত রয়েছে, তাজিং ডং রয়েছে, কেউ ক্রাডং, তাহলে এইটা কিন্তু বান্দরবন জেলাতে রয়েছে। এবং এই জেলার কি কি বৈশিষ্ট্য রয়েছে, চট্টগ্রামের পাহাড়ের মধ্যে এখানে কিন্তু তোমার প্রচুর পরিমাণে বাঁশ রয়েছে, কর্ণফুলী কাগজ কল রয়েছে তোমার, তারপরে কর্ণফুলী নদী রয়েছে, মাতামুহুরী রয়েছে, নাফ নদী রয়েছে। ঠিক এই অংশগুলোর মধ্যে তোমার এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আলোচনা করতে হবে, ঠিক আছে? ওকে, এখন তাহলে ত্রিপুরার ভিতরে জাত শুধু যে ভারতের অংশ, তো ত্রিপুরা নিয়ে জন্য এত আলোচনা হয় না। আর এই যে সিলেট এবং ছাতকের পাহাড়, এইটাও কিন্তু টারশিয়ারি যুগে গড়ে উঠেছে, কারণ একই দিকে ভূমিরূপ থাকার কারণে। এখন এই যে টারশিয়ারি যুগের পাহাড়ের মধ্যে যে সিলেট এবং ছাতকের পাহাড়, এটা কোনগুলো, এই যে সিলেট জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এর ঠিক দক্ষিণ দিকে কিন্তু এই যে পাহাড়গুলো কিন্তু সৃষ্টি হয়েছে। মানে ভূপ্রাকৃতিকগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের পূর্ব অঞ্চলে কিন্তু আমরা এই টারশিয়ারি যুগের পাহাড়গুলো পেয়ে থাকি। তাহলে টারশিয়ারি যুগের পাহাড় সম্পর্কে বুঝতে পারলাম, ঠিক আছে? এবার আমরা দেখব যে প্লাইস্টেশন কালের সোপান সমূহ। কি দেখবো, যে প্লাইস্টেশন কালের সোপান আবার কি, যে দেখো যে পৃথিবীতে
বললাম কি হিমালয় পর্বতের মানে কি নদীর সহিত যে তোমার দেখো এদিকে এটা হচ্ছে গঙ্গা, ঠিক আছে, এটা গঙ্গা, এবং এদিকে কিন্তু কি রয়েছে কুড়িগ্রাম এদিক দিয়ে ব্রহ্মপুত্র। এই যে গঙ্গা দিয়ে যে হিমালয় থেকে যে পলি নিয়ে আসছে, ব্রহ্মপুত্র থেকে যে পলি আসতেছে, এইগুলোর ফলে ঠিক এই যে টার্সিয়ার প্লাইস্টোসিন কালের যে সোপান রয়েছে, সোপান বলতে যে সমুদ্রের সমতল থেকে কিছুটা উঁচু এক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছিল সেইগুলো। আর এই যে টার্সিয়ার প্লাইস্টোসিন কালের সোপানগুলোকে তিনটা অংশে বিভক্ত করা হয়। আগে এগুলো লিখে দিই যে প্রথম অংশ হচ্ছে বরেন্দ্রভূমি, মানে রাজশাহী জেলার যে অংশটা রয়েছে সেটা কি ওকে, তাহলে কি কি যে বরেন্দ্রভূমি রয়েছে, তারপরে কুমিল্লার লালমাই পাহাড়, লালমাই লালমাই, তারপরে মধুপুর ও ভাওয়ালগড়। মধুপুর এবং ভাওয়ালের গড়, তাহলে এইটা হচ্ছে আমরা এই যে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। ঠিক আছে, ওকে, এখন আমরা আলোচনা করবো একটা একটা করে। দেখো, সরি এটা তো মুছে যাবে না। এই যে বরেন্দ্রভূমি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ওকে বলতেছে সিরাজ বলতেছে কুড়িগ্রামে। তাহলে তুমি যেহেতু কুড়িগ্রামে আছো, তুমি এই অঞ্চলের ভূমির গঠন সম্পর্কে একটু ভালো জানো। তোমরা সকলেই একটু খেয়াল করো যে বরেন্দ্রভূমি মানে জাস্ট শুধু আমরা রাজশাহীর বরেন্দ্রভূমির কথা বলছি, কিন্তু এই যে গঙ্গার কারণে গঙ্গার যে পলিগুলো এই অঞ্চল দিয়ে বাংলাদেশের একটা পদ্মা নাম ধারণ করেছে। এই যে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, এই অঞ্চলগুলো ঠিক এইখানে কিন্তু তোমার বরেন্দ্রভূমির অংশের সাথে রয়েছে। কারণ এখানে গঙ্গার যে পলিগুলো রয়েছে এই অঞ্চল দিয়ে কিন্তু থাকে। এই অঞ্চলে কিন্তু তোমার স্রোতস্রয়ী খাড়ি রয়েছে, স্রোতস্রয়ী খাড়ি রয়েছে। সেই খাড়িটা হচ্ছে এই গঙ্গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নদীর মতো একটা ভূমি, মানে তোমার জলভাগ রয়েছে। এবং এই অঞ্চলের মাটি বা এই অঞ্চলের যে প্রাকৃতিক ভূমি সব মানে বেশি পরিমাণে কৃষি জমি বেশি। কেন? কারণ এই অঞ্চলের মাটিতে যে পলির পরিমাণটা কিন্তু বেশি থাকে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা আসি যে কুমিল্লা লালমাই, কুমিল্লা লালমাই পাহাড়। দেখো কুমিল্লা এই স্থানে, তাই না? এই স্থানে কুমিল্লা শহরের কিন্তু তোমার 8 কিলোমিটার পশ্চিম দিকে কিন্তু লালমাই পাহাড় রয়েছে। কি রয়েছে? লালমাই পাহাড় রয়েছে। এই লালমাই এটাও কিন্তু এই প্লাইস্টোসিন কালের সোপানের সময় গড়ে উঠেছে। এখন বিষয়টা হচ্ছে, আচ্ছা ক্লাসের পিডিএফ তো পাবো না, কারণ আমি তো আসলে তোমাদের পিডিএফ আছে, ওটা হচ্ছে আলাদা ক্লাসের, কিন্তু এইটা হচ্ছে আমরা লিখে লিখে করিয়েছি তোমাদের, যাতে তোমরা ক্লাসে মনোযোগী হও। ঠিক আছে, আর তুমি ক্লাস করে এগুলো করে নাও। আর যদি একত্র প্রয়োজন হয় আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করবা। তারা হচ্ছে আমাদের যে ক্লাস, আমরা মূলত তোমাদের যে ক্লাসগুলো নিই, এই ক্লাসের যে মেইন যে শীট গুলো আছে সেগুলো তোমাদেরকে দিবে। ঠিক আছে, এখন এই যে কুমিল্লার লালমাই পাহাড়ে এই স্থানেও কিন্তু তোমার এই বরেন্দ্রভূমির একই দৃশ্য পাওয়া যায়। তারপরে রয়েছে যে ঢাকা জেলা যে কি যে মধুপুর এবং ভাওয়ালের গড়, এই দুইটা অংশটা হচ্ছে এই যে তোমার ময়মনসিংহ আছে না, এই যে ময়মনসিংহ টাঙ্গাইল, এই ময়মনসিংহ টাঙ্গাইলের যেই ভূমি রয়েছে, জল যে তোমার বৃক্ষ রয়েছে, ওগুলোকে বলা হয় মধুপুর। ঠিক আছে, আর এই যে ঢাকা জেলা এবং গাজীপুর জেলা, ঢাকা জেলা
এবং গাজীপুর জেলাকে মিলে বলা হয় হচ্ছে ভাওয়ালের গড়। ঠিক আছে, হ্যাঁ রংপুর হচ্ছে আহ, এই রংপুরকেও হচ্ছে এই বরেন্দ্র ভূমির মধ্যে আলোচনা করা হয়। রংপুর, এই যে রংপুরকেও বরেন্দ্র ভূমির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে এই যে টাঙ্গাইল ময়মনসিংহ রয়েছে, এইগুলো তোমাকে বলা হয় মধুপুরের গড়, এবং তোমার ঢাকা জেলা এবং গাজীপুর জেলা এই দুইটা হচ্ছে ভাওয়ালের গড় বলা হয়ে থাকে। এখন তোমরা বলতে পারো এটা কেন? কারণ এই যে প্লাইস্টোসিন কালে যে সোপানগুলো হয়েছে, এই ভিন্ন বৈশিষ্ট্যগুলো, এটা মূলত নদীর অববাহিকার কারণে কিন্তু সৃষ্টি হয়েছে। নদীর অববাহিকার কারণে কিন্তু এইগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্লাইস্টোসিন কালের সোপানগুলো সম্পর্কে বুঝতে পারলাম। এবার দেখবো যে বাংলাদেশের যে যে ভূমিরূপ রয়েছে, মানে যে টোটাল যে ভূমিরূপ, এইটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। কি ওকে, তাহলে এই যে সাম্প্রতিক কালের যে প্লাবন সমভূমি, যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির কথা বলছি, এইখানে যে টোটাল বাংলাদেশের যে ভূমিরূপ আমরা দেখছি গড়ে উঠেছে, যা তার 80% ভূমি, কত পার্সেন্ট? 80% ভূমি কিন্তু এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মাধ্যমে গড়ে উঠেছে। কারণ এই যে পাহাড়গুলো এবং এই প্লাইস্টোসিন কালের সোপানগুলো বাদ দিয়ে যা আছে ভূমিরূপ, সবই হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মাধ্যমে গড়ে উঠেছে। প্রশ্ন করতে পারো কিভাবে এটা গড়ে উঠেছে? এটা গড়ে উঠেছে যে আমাদের বাংলাদেশের মধ্যে যে রাজশাহী জেলা দিয়ে যে পদ্মা নদী আছে, তাই না, যে পদ্মা নদী আছে, এখানে হচ্ছে তোমার ব্রহ্মপুত্র নদী আছে, এবং সিলেট দিয়ে কিন্তু মেঘনা গুলো এসেছে, এবং এই যে চট্টগ্রামে দিয়ে কর্ণফুলী আছে। তাহলে এই যে নদীগুলোর মাধ্যমে কি হয়েছে, পলিগুলো নিয়ে আসে, আস্তে আস্তে ভূমিগুলোর রূপগত পরিবর্তন হয়েছে। এইগুলোর ফলে কিন্তু এইগুলো বর্তমান ভূমিরূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিকে মাত্র ছয়টা অংশে বিভক্ত করা হয়। কয়টা অংশে বিভক্ত করা হয়? 6টা অংশে বিভক্ত করা হয় বাংলাদেশের এই ভূমিরূপ গুলোকে। এই 6টা অংশে কিন্তু এখন আমরা আলোচনা করব আর কি। এর প্রথম যে অংশটা রয়েছে এটা হচ্ছে পাদদেশীয় যে পলল সমভূমি। পাদদেশীয় পলল সমভূমি, এটা কেমন? তোমরা এই অংশটা দেখো যে পাদদেশীয় পলল সমভূমি আসলে কিভাবে সাম্প্রতিক কালের এই সমভূমির মধ্যে পড়ে। দেখো এই অংশ পাদদেশীয় বলতে কি বোঝায়, যে পর্বত এর নিচে, মনে করো এটা হিমালয় পর্বত, এবং হিমালয় পর্বতের যে নিচে যে তোমার পর্বতগুলোর ক্ষয় প্রাপ্তি হওয়ার ফলে এই স্থানে যে এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, সেটা হচ্ছে তোমার পাদদেশ। এখন বাংলাদেশের উত্তরে আমরা যত যাব তত কিন্তু ভূমির উচ্চতা বেশি। বাংলাদেশের উত্তরে যত আমরা যাব তত ভূমির উচ্চতা বেশি। কেন? কারণ বাংলাদেশের উত্তরে যত যাব তত আমরা হিমালয়ের কাছে যাব, যত বাংলাদেশের দক্ষিণে আসব তত আমরা সমুদ্রের মোহনার কাছে আসব। সমুদ্রের মোহনার কাছে আসলে অবশ্যই সমুদ্রে সেটা বিলীন হয়ে যাবে, তাই না? এটা কেন? কারণ তোমার একদম পাহাড়ের নিচে আস্তে আস্তে খাড়া ঢাল বিশিষ্ট, ওটা একবারে তো খাড়া ঢাল বিশিষ্ট হয় না, আস্তে আস্তে নিচে যখন নামতে থাকে ভূমি এক ধরনের গঠন সৃষ্টি হয়। এরকম এই যে ঠাকুরগাঁ জেলা, উপরে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, এই জেলাগুলো কিন্তু এই পাদদেশীয় পলল সমভূমির মাধ্যমে গড়ে উঠেছে। এখন আমরা যদি একটা বিষয় দেখি যে উচ্চতাটা কেমন, এই ভূমিগুলোর উচ্চতা কেমন। আমাদের একদম উত্তরের জেলা কোনটা? তেঁতুলিয়া না?
যে পঞ্চগড়ে যে তেঁতুলিয়া আছে, তাই না? পঞ্চগড়ের যে তেঁতুলিয়া আছে, যে পঞ্চগড়ে যে তেঁতুলিয়া আছে এর উচ্চতা প্রায় 96.62 মিটার। আর যদি এই দেখো জাস্ট পঞ্চগড়ের দিকে উচ্চতা 96.62 মিটার। জাস্ট যদি আমি দিনাজপুরে যখন আসবো, আমি যখন যে দিনাজপুরে আসবো এর উচ্চতা প্রায় কত 33 মিটার পর্যন্ত। যে দিনাজপুরে যখন আসবো তখন এর উচ্চতা কিন্তু 33 মিটার পর্যন্ত কিন্তু চলে আসে আর কি। এটা 33.21 মিটার। তাহলে একটা বিষয় খেয়াল করো, পাদদেশীয় পলল সমভূমিতে এই অঞ্চলে যত আমি উপরে যাব তত উচ্চতা বৃদ্ধি পাবে, কিন্তু যত নিচে নামবো তত উচ্চতা কিন্তু কম পাবে। আর ঠিক একইভাবে পাদদেশীয় পলল সমভূমি ওই পাহাড়ের শিলাগুলোর মাধ্যমে গড়ে উঠেছে। ঠিক আছে, তারপরে 2 নাম্বার রয়েছে তোমাদের গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা সমভূমি। 2 নম্বরে কি, যে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা সমভূমি। ওকে, এই যে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা সমভূমি বলতে এখানে কি বোঝানো হচ্ছে, বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর অববাহিকা, ব্রহ্মপুত্র নদীর অববাহিকা এবং মেঘনা নদীর অববাহিকা, এইগুলোর মাধ্যমে যে সমভূমিগুলো সৃষ্টি হয়েছে। কারণ কি, এই নদীগুলো যখন প্লাবিত হয় দেন এই স্থানগুলো কি হয়, যে তখন আস্তে আস্তে পলিগুলোর সংস্পর্শে আসার পরে কিন্তু এই স্থানগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এইগুলো যখন সৃষ্টি হবে তখন কিন্তু এখানে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে। তারপরে কি, যে সিলেট অববাহিকা। 3 নম্বরটা হচ্ছে যে সিলেট অববাহিকা। সিলেট অববাহিকা কিভাবে হয়েছে, যে এই যে সিলেট অঞ্চলে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই অঞ্চলে তোমার এই সিলেট অববাহিকার একটা ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, মানে এইভাবে কিন্তু এইভাবে সৃষ্টি হয়েছে। তারপরে কি রয়েছে, যে তোমার এই যে বদ্বীপ সম্পর্ক রয়েছে, কি রয়েছে, বদ্বীপ রয়েছে, যে বাংলাদেশের ভূমির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বদ্বীপ। গুরুত্বপূর্ণ অংশ বদ্বীপ। এখন বদ্বীপটা কি, বদ্বীপটা হচ্ছে ওই যে তোমার যে পাহাড় থেকে যে নদীগুলো চলে আসে, এবং পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, এই নদীগুলোর সহিত যে পরিমাণে পলি আছে, এই পলিগুলো কি করে, একটা সময় বাংলাদেশের এই ভূমিরূপটা কিন্তু ছিল না, এগুলো আস্তে আস্তে করে তোমার এই যে পাদদেশীয় পলল সমভূমির মতো সৃষ্টি হয়েছে। সৃষ্টি হতে হতে একটা সময় দেখা যায় এইদিকে পশ্চিমবঙ্গ দিয়ে এইভাবে কিন্তু তোমার এইভাবে একটা ভূমিরূপটা ছিল। এটা দেখতে অনেকটা পয়ের মতো, এজন্য একে বলা হয় বদ্বীপ সমভূমি। তাহলে এই অঞ্চলগুলোর মধ্যে, বাংলাদেশের এই অঞ্চলগুলোর মধ্যে যে জেলাগুলো রয়েছে এগুলো সবই বদ্বীপ সমভূমির মধ্যে আসবে। আর পৃথিবীতে বাংলাদেশ সবচেয়ে বড় হচ্ছে বদ্বীপ, বদ্বীপ বলা হয়, সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এখন এই বদ্বীপের ভিতরে আবার 3 উপায় রয়েছে, সক্রিয় বদ্বীপ, তোমার নিষ্ক্রিয় বদ্বীপ রয়েছে। তাহলে এই বদ্বীপগুলো ভিতরে আস্তে আস্তে মৃতপ্রায় বদ্বীপ রয়েছে, কারণ যখন তোমার পলিগুলোর ফলে নদীগুলো ভরাট হয়ে যাবে, ওই স্থানে কিন্তু আর পানি বহন করতে পারবে না, বদ্বীপ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য বলা হয় যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে হচ্ছে বদ্বীপের প্রভাবটা সবচেয়ে বেশি। ওকে, আমাদের রাশেদুজ্জামান মোনা স্যার, সে হচ্ছে আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, কারণ এরপরে তার ক্লাস, কারণ সে এখন ক্লাসে জয়েন করবে। আশা করি এরপরে তোমরা ভূগোল ক্লাস, ওই যুক্তিবিদ্যা ক্লাস করবা। আমার ক্লাস প্রায় শেষ। আরেকটা পয়েন্ট হচ্ছে নিচের অংশ যে তোমার স্রোতজ বদ্বীপ, স্রোতজ ভূমি। ঠিক আছে, স্রোতজ ভূমি, স্রোতজ ভূমিটা কি, যে এই যে ম্যানগ্রোভ ফরেস্ট যেগুলো বলা হয় না, যে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট,
ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা এই অঞ্চলগুলোতে আসলে স্রোতজ বদ্বীপ কিন্তু বা স্রোতজ ভূমি কিন্তু সৃষ্টি হয়েছে। এইভাবে কিন্তু পুরো বাংলাদেশের আমরা ভূমিরূপ গুলো কিন্তু এখন দেখতে পাই। ঠিক আছে, এই হলো আসলে আমার আজকের ক্লাস। আশা করি তোমরা এখান থেকে যা বুঝেছো এইগুলো সম্পর্কে যদি একটু তোমাদের আরেকটু সফট ধারণা থাকে, দেন এই স্থান থেকে যে কোনো ধরনের প্রশ্ন করলে তোমরা ইজিলি বুঝতে পারবা। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করো। আর আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের যে নতুন একটা ব্যাচ লঞ্চ করা হচ্ছে, র্যাপিড ব্যাচ, এই র্যাপিড ব্যাচে তোমাদের সকলকে স্বাগত। সেই ক্লাসে আমরা প্রত্যেকটা সাবজেক্টের পুরা ক্লাস কিন্তু তোমাদের পরীক্ষার উপযোগী করে কিন্তু আহ, আলোচনা করা হবে। আশা করি ওই তোমরা যদি সেই ব্যাচে জয়েন করো আমার পুরা ক্লাস তোমরা পাবে, এবং গত আমরা 23 সালে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো পাবে। এবং সে পর্যায়ে রেখে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবা। দেখা হবে কোনো একদিন যখন আবার আমি লাইভ ক্লাসে হাজির হব। ওকে, আশা করি ক্লাসটা তোমরা অনেকে উপভোগ করেছো, সামনের ক্লাসে অবশ্যই উপভোগ করবা। ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। তোমাদের সকলের জন্য শুভকামনা রেখে আমার ক্লাসে